অরণ্যর সামনে দাঁড়িয়ে আছে কিরণ, কিছু দূর শুভা আর কিয়ান। কিরণের মুখ জুড়ে ভয়ের ছাপ। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়ে গেছে সে। অরণ্যর এই দিকে রেগে আগুন। কিরণের দিকে তাকিয়ে তাকে আসতে বলে চলে যাচ্ছিল, তখনই শুনতে পেল কিয়ানের কথা। শুভাকে রাগ দেখিয়ে বলছে কিয়ান, এই অহংকারী ছেলেটার সাথে দেখা করতে আসার কারণ কি শুভা? ভুলভাল বুঝিয়েছে নিশ্চয়ই। তোর কি মনে নেই এই ছেলেটা কি করেছিল? শুভা বুঝলো ঝামেলা হবে, ভাইয়ের হাত ধরে তাকে বলছে, ভাইয়া বাড়ি চলো। তুই আগে বল এই ছেলেটার সাথে কেন দেখা করতে এসেছিস? কিয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে অরণ্য। ধীর পায়ে কিয়ানের কাছে এগিয়ে গিয়ে এসে গভীর কণ্ঠে বলে, তুই কেন আমার বোনের সাথে দেখা করতে এসেছিস? কিয়ান কিছুক্ষণ চুপ থেকে কিরণের পানে তাকালো। মেয়েটা কেমন ভয় পেয়ে আছে, কিন্তু কিরণকে সে পছন্দ করে, কিরণও তাকে পছন্দ করে। এত লুকোচুরি কিসের? কিয়ান এবার কিরণের থেকে চোখ সরিয়ে অরণ্যকে বলল, আমি কিরণকে পছন্দ করি, কিরণও আমাকে পছন্দ করে। তোর বোনও মনে মনে আমার বাচ্চার মা হয়ে গেছে, সেজন্যই বাচ্চার বাবার সাথে দেখা করতে এসেছে। কিয়ান রেগে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য পাত্তা দিল না, তেমন চলে যেতে যেতে বলল, এমনিতেই কি তোকে আমি বালপাকনা বলি? ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবি, তাই কিছু বললাম না। অরণ্য পিছু পিছু কিরণও চলে গেছে। বেজারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাড়িতে গিয়ে অরণ্য কি লঙ্কা কাণ্ড বাঁধাবে এটা নিয়ে বেশ চিন্তিত সে। শুভা কিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে গাড়ির কাছে। সাথে করে বাইক নিয়ে এসেছিল বিধায় শুভার সাথে যেতে পারেনি কিয়ান। সে চলে গেছে আগেই। গাড়িতে উঠবে তখনই খেয়াল করে কেউ শাড়ির আঁচল টেনে ধরল শুভার। থেমে গেল তার পা জোড়া। ঘুরে তাকাতে দেখতে পেল সেই পরিচিত মুখ, পরিচিত হাসি। অরণ্য দাঁড়িয়ে আছে শুভার সামনে। শুভা কিছু বলতে গেলে থামিয়ে দেয় অরণ্য। তাকে কানের কাছে এসে বলে, বিয়ের কথাটা ভেবে দেখবে লাভবার্ড, আমি অন্য কারো হয়ে গেলে পরে কিন্তু কান্না করবে। শুভার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চলে গেল অরণ্য। শুভা শুধু তাকিয়ে রইল। এই অরণ্য পুরোপুরি অচেনা তার কাছে। বছর দুয়েক আগেও যখন অরণ্যকে দেখতো সব সময় লুকিয়ে লুকিয়ে অনুসরণ করত, তখন তো অরণ্য এমন ছিল না। শুভা চলে গেল। নিজের মনকে শত কষ্টে বুঝালো সে অরণ্যকে ভালোবাসে না, অরণ্য তার বোনের ভালোবাসা। কিন্তু সেই তো শুভা দুর্বল হয়ে পড়েছে অরণ্যর প্রতি। সোফার এক কোণে বসে মেঝের দিকে তাকিয়ে আছে কিরণ। মা বাবা দুজনই চুপ করে দাঁড়িয়ে আছেন পাশে। ওনাদের কিয়ানকে পছন্দ, কিন্তু অরণ্যের অমত থাকায় চুপ আছেন। বাড়িতে এসেই কিরণকে বড়সড় কয়েকটা ধমক খেতে হয়েছে। অরণ্যর এমন ব্যবহারের কারণ অজানা কিরণের কাছে। অরণ্য কোনো কালেই তো এত করা ছিল না। কিরণ হুট করে দাঁড়িয়েছে, বাবা মায়ের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু আব্বু কি হচ্ছে এসব? তোমরা কিছু বলছো না কেন ভাইয়াকে? আম্মু আব্বু কিছুই বলবে না, আমি বলছি শোনো। ওই অকর্মা কিয়ানের সাথে তুই যদি আরেকবার দেখা করতে গিয়েছিস, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো আমি। কি কেন? আগে তো কিয়ান ভাইয়ার সাথে আমি কথা বলতাম, তারা আমাদের বাড়িতে আসতো, আমরা তাদের বাড়িতে যেতাম। কই তখন তো কিছু বলতেন না। কিরণ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? না, আমি বুঝানোর জন্য বলেছি শুধু। এত বুঝতে হবে না আমাদের। আমরা তোর জন্য যে ছেলে ঠিক করেছি বিয়েটা তার সাথেই হবে, আর খুব তাড়াতাড়ি। বিয়ের আগে ওই কিয়ানের সাথে তুই দেখা কর, এটা আমি চাই না। চুপচাপ গিয়ে ঘরে বসে থাক। কিরণ অসহায় দৃষ্টিতে তাকালো তার আম্মু আব্বুর দিকে। দুজনেই চোখ সরিয়ে নিয়েছে সাথে সাথে। কি বলবেন ওনারা? অরণ্য যে আগেই বারণ করে দিয়েছে এই বিষয়ে কোনো কথা না বলতে। কিরণের এমন মিথ্যা বলে কিয়ানের সাথে দেখা করার বিষয়টা তাদের পছন্দ হয়নি। কিরণ চলে গেলেও সেখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলছে সে, যা ইচ্ছে করো তোমরা। অরণ্য কি যেন মনে হলো, ডাক দিল কিরণকে। কিরণ মনে মনে খুশি হলো। ভেবেছে ভাই তাকে সরাসরি সরি বলবে নিজের ব্যবহারের জন্য। ছোটবেলা অরণ্য এমনটাই করতো। ভুল হয়েছে সেনরিটা, এবারের মতো ক্ষমা করে দে আমাকে। কোনো ভুল করলেই আবার কিরণের সামনে এসে কান ধরে বলতো। ওসব ভাবলেও এখন হাসি পায় কিরণের। কিরণ এসে অরণ্যর সামনে দাঁড়িয়েছে কিনা, চোখের মুখের গম্ভীর ভাব বজায় রেখেই কিরণের দিকে হাত বাড়িয়ে বলছে, অরণ্য ফোনটা দে। কিরণের হাসিমাখা
মুখটা চুপসে গেল মুহূর্তে। হাতে থাকা ফোনটা পেছনে নিয়ে গিয়ে বলল, কেন? আমি ভুল করেছি তাই বকাঝকা করলে? ফোন কি করেছে? আমার নতুন ফোন মার্ডার করলে কিন্তু ভালো হবে না ভাইয়া। কিরণ, বেশি কথা না বলে ফোনটা দে। অর্ণের এমন ধমকে কেঁপে উঠেছে কিরণে। ছেলের এমন কাজে এবার অর্ণের আম্মুরও রাগ হচ্ছে, কিন্তু বলতে গেলে অর্ণর আব্বু থামিয়ে দিলেন ওনাকে। ভয় পেয়েছে কিরণ, কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিয়েছে ভাইয়ের দিকে। 1 মিনিটও দেরি করেনি সে, তখনই উপরে চলে গেছে মনের মধ্যে জমানো একরাশ রাগ অভিমান নিয়ে। অর্ণের ফোনে কল আসছে বারবার। হসপিটাল থেকে অন্য ডাক্তাররা একের পর এক কল দিয়ে যাচ্ছে তাকে। মনে হলো এমার্জেন্সি কিছু হয়েছে। ড্রাইভার আকাশকে ফোন দিয়ে আসতে বলেছে অরণ্য। ইমিডিয়েটলি তাকে হসপিটালে যেতে হবে। আকাশকে ফোন দিয়েছে অরণ্য, বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো আসার নাম নেই তার। মাঝে মধ্যে রাগ হয় অরণ্যর এই আকাশ নামক কচ্ছপকে। ড্রাইভার বানিয়ে ভুল করেছে সে। অবশেষে দেখা মিলল আকাশে। সে এসেছে মাত্র। একটা ক্যাবলামার হাসি দিয়ে বলল অরণ্যকে, আমি এসে গেছি স্যার। আকাশ গাড়ি থেকে দ্রুত নেমে গাড়ির গেটটা খুলে দিয়েছে অরণ্যকে। অরণ্য ফ্রিকুচকে আকাশের দিকে তাকিয়ে বলছে, খুব ভালো কাজ করেছিস। কাশিমের বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে হাঁটতে শিখে গেছে, আর তুই এখন এসে ক্যাবলা মার্কে হাসি দিয়ে বলছিস এসে গেছি। অরণ্য থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নতুন ড্রাইভার কাশিম হা হা করে তাকিয়ে আছে অরণ্যের মুখের দিকে। সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে, অথচ নিজে জানে না। কাশিম কিচ্ছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। এই কয়েকদিন অরণ্যর আজগুবি কথাগুলো শুনে একটা কথায় বেচারার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই অরণ্য কি আসলে ডক্টর? আকাশ একবার কাশিমের দিকে তাকালো, পরে অরণ্যর দিকে তাকিয়ে বলে, ধীরে ধীরে আসলাম স্যার, তাড়াহুড়ো করলে। কথাটা পুরোপুরি বলে শেষ করতে পারেনি বেচারা। তার আগে চোখ মুখ শক্ত করে বলে উঠেছে অরণ্য। ধীরে ধীরে করলার শরবতকে মরে যা, হতচ্ছাড়া, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দেরি করলো না আকাশ, দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল সে। অরণ্য এই মাত্র নিজের কেবিনে আসলো। অবাক হয়েছে বচে হসপিটালের সব ডাক্তাররা তাদের ডিউটি রেখে এখানে কি করছে, সাথে আবার আনহাও। কাহিনী কি? সবার দিকে অরণ্যের প্রশ্নবোধক চাহনি দেখে মুখ টিপে হাসছে উপস্থিত সবাই। হঠাৎই মনে পড়লো অরণ্যর আজকে হসপিটালে নতুন ইন্টার্ন আসবে, তার জন্যই কি এখানে আসা? অরণ্য কেবিনে ঢুকতে ঢুকতে বলছে সবাইকে উদ্দেশ্য করে, কাহিনী কি? বিয়ে করলাম না এখনো, তোমরা টাকা নিতে হাজির। কেউ কিছু বলার আগে পেছন থেকে এক মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো অরণ্যর কানে। সবার তাকানো অনুসরণ করে অরণ্য তাকালো সেদিক পানে। থ্রি পিসের উপরে অ্যাপ্রন পরা একটা মেয়ে হাতে থাকা ছোট্ট একটা চকলেট কেক নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্যর সামনে। হবে সে আনহারি বয়সী, মুখে মিষ্টি হাসি মেয়েটার। এই মুখ, এই হাসি সবই পরিচিত অরণ্যর। এই মেয়েটা যে তারই ফ্রেন্ড। অরণ্যর সামনে দাঁড়িয়ে আছে মেয়েটার নাম মিহি। ভার্সিটির লাইফে বেশ কয়েকজন বন্ধু হয়েছিল অরণ্যর। আদ্রিস আর আহানা তো সেই ছোট্টবেলা থেকেই তার সাথেই আছে। মিহির সাথে পরিচয় হয়েছিল পরেই, তবে এই অল্প দিনে অরণ্যদের বন্ধুর তালিকায় জায়গাটা করে নিয়েছিল মেয়েটি। মিহি অরণ্যর দিকে এগিয়ে এসে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম? তুই এই হসপিটালে ইন্টার্নশিপে আসছিস, আগে বলিসনি আমাকে। আগে বলে কি ডক্টর সিরাজ অরণ্য এমন ভূত দেখার মতো চমকে যেত? অরণ্য কথা বলল না। মিহির হাসির উত্তরে সেও হাসল। সবার সাথে পরিচয় করিয়ে দিল মিহিকে। হাতে থাকা কেকটা অরণ্যর দিকে বাড়িয়ে দিয়ে মিহি আর বাকি সবাই একসাথে বলে উঠল অরণ্যকে, শুভ জন্মদিন ডাক্তার সাহেব। অরণ্য খুব অবাক হলো। নিজের জন্মদিনের কথা নিজের মনে নেই তার। প্রতিবার তার কলিগরা জন্মদিনের আগের দিন এমন করে, মাথাতেই ছিল না অরণ্যর। তবে ঠিক রাত 12টার সময় কিরণ আর আদৃশ তাকে মনে করে করে উইশ করে। এখনো অনেক সময় বাকি, তার আগে সবাই এমনভাবে অরণ্যকে অবাক করে দিবে ভাবিনি সে। সবার সাথে কেক কাটলো অরণ্য। কলিগরা সবাই গিফট এনেছে তার জন্য। নিজের প্রতি সবার এত ভালোবাসা থেকে অরণ্যের মনটা ভালো হয়ে গেছে মুহূর্তে। যে যার মতো চলে গেছে ডিউটিতে, শুধু রয়ে গেছে তারা 4 বন্ধু। অরণ্য হেসে হেসে কথা বলছে আদৃশের সাথে। পাশে বসে আছে মিহি আর আনহা। সবাই কথা বললেও চুপচি করে আছে আনহা। মনে মনে সে ভাবছে কিছু। আনহার সাথে অরণ্যের বিয়েটা ঠিক করেছে 2 পরিবারের মানুষরাই। অরণ্যকে এখনো পর্যন্ত ভালোবাসি কথাটা বলা হয়নি। অরণ্য সুভার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আবারও এটা লক্ষ্য করেছে আনহা। সেদিন নিশ্চয় সেজেগুজে সুভা অরণ্যর সাথে দেখা করতে গিয়েছিল। আনহার মনে হলো এবার তাদের বিয়েটা করে নেওয়া দরকার কোনোভাবে।
অরণ্যকে হারাতে চায় না সে। আজকে অরণ্যকে সে বলবে নিজের ভালোবাসার কথা। দরজার সামনে আসতে অরণ্য দেখা পড়ে সে পিচ্ছি মেয়েটার, যার আব্বুকে সেদিন নিয়ে এসেছিল হসপিটালে। ওখানেই চেক করতে অরণ্য যাচ্ছিল এখন। মেয়েটাকে দেখে চিন্তা হলো তার, মনে মনে ভয় পেল মেয়েটার বাবার শরীর খারাপ হয়নি তো আবার। কিন্তু না, এমন কিছুই হয়নি। তার বাবা এখন পুরোপুরি সুস্থ, তবে বেড রেস্টে আছেন। 2-1 দিন পরে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে ওনাকে। মেয়েটা নিজের হাতে করে কিছু নিয়ে এসেছে অরণ্যর জন্য। অরণ্য জিজ্ঞেস করলো তাকে, কি লুকিয়ে রেখেছো মিষ্টি? আপনার জন্য উপহার এনেছি। অরণ্য হাত বাড়িয়ে বলল মেয়েটাকে। দাও তাহলে। মেয়েটা এবার সাহস পেল। একটা সুন্দর ফুলের চারা এনেছে সে, ছোট্ট একটা টবে করে। অরণ্যর দিকে সেটা এগিয়ে দিয়ে মুখে মিষ্টি হাসি টেনে বলল, শুভ জন্মদিন ডাক্তার সাহেব। অরণ্য হাসলো। মেয়েটার থেকে ফুলের চারা গাছটা নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। ধন্যবাদ জানলো মেয়েটাকে। অরণ্যর মুখে হাসি দেখে খুশি হলো মেয়েটা। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমে এসে চারিদিকে। ছাদের রেলিং ভর দিয়ে দাঁড়িয়ে আছে সোফা, পাশে দাঁড়িয়ে আছে কিয়ান। কেউই কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে দুজনে। এসেছিল প্রথমে সুভাই, পরে কিয়ান। কিয়ান কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে তার পাশে। সুভা লক্ষ্য করেছে এটা। নীরবতা ভেঙে কথা বলেছে সে নিজে। কিরণের সাথে কথা হয়েছে? সুভার কথা শুনতে পেয়েছে কিয়ান। দীর্ঘ শ্বাস ছেড়ে বোনের মুখপানে তাকালো সে। চোখে মুখে তার চিন্তার ভিড় করেছে। বাসায় এসেছে পর থেকে ভেবে যাচ্ছে কিরণের কথা। নিজেকে স্বাভাবিক করে সুভার কথার উত্তর দিল কিয়ান। না, ওর ফোন বন্ধ, অনেকবার ট্রাই করেছি, ঢুকতে পারছি না কোনোভাবেই। কিরণ কি তোমাকে পছন্দ করে ভাইয়া? কি মনে হয় তোর? কিরণকে আমি বহুবার বলেছি, আমার কথা দিয়ে বুঝিয়েছি আমি ওকে ভালোবাসি। আজকে ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছিস শুভা? অরণ্যের সামনে যখন বললাম ওকে পছন্দ করি, কোনো রিয়েক্ট করলো না কেন? তার মানে তো এটাই কিরণ আমাকে পছন্দ করে। সুভা শুনলো ভাইয়ের সব কথা। কিয়ান কেমন পাগল পাগল হয়ে গেছে। কথা বলার সময় সুভা লক্ষ্য করেছে এটা। কিয়ান বারবার বলছে সুভাকে যেভাবে হোক কিরণের বিয়েটা আটকাতে, না হলে মরেই যাবে সে। কিরণ ভাইকে আশ্বস্ত করেছে এই বিয়ে সে হতে দিবে না, যেভাবে হোক আটকাবে। কিয়ানের চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। সবসময় হাসি ঠাট্টা করা কিয়ান কেমন যেন চুপচাপ হয়ে বসে থাকে আজকাল। সুভা ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কিরণ তোমারই হবে, চিন্তা করো না। কথা দিচ্ছিস তো? দিলাম। বোনের কথা শুনে মুখের হাসি রেখা ফুটে উঠেছে কিয়ানের। সুভাও হাসল কিয়ানের হাসির উত্তরে। সুভার মনে হলো আবারও অরণ্যের সাথে কিয়ান আর কিরণের বিষয়টা নিয়ে কথা বলা দরকার। অরণ্যই হয়তো কিরণের ফোনটা নিয়ে অফ করে রেখেছে, নইলে এত সময় একবার হলেও কিরণ ফোন দিত তাকে। কল লিস্ট থেকে অরণ্যের নাম্বারটা বের করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছে শোভা। কল দিবে কি দিবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কিন্তু অরণ্যের সাথে কথা বলাটাও যে জরুরি। অনেক ভেবে চিনতে ঠিক করলো কল দিবে। অরণ্যের নাম্বার ঠিক তখনই রাইয়ানের নাম্বার থেকে ফোন আসে তার কাছে। নাম্বারটা সেভ করা ছিল, তাই শোভা আর বুঝতে সমস্যা হয়নি এটাকে। ফোনটা ধরে কানে নিতে রাইয়ানের কণ্ঠস্বর কানে আসলো তার। কেমন আছেন মায়াবতী? শোভা ঠিক পছন্দ হলো না রাইয়ানের কথা, তবুও সে কিচ্ছু বললো না। সে লোকটা অসুস্থ, খোঁজ নিয়ে জেনেছে শোভা আজকেই উনি নিজের বাসায় ফিরেছেন। যত যাই হোক, এই অ্যাক্সিডেন্টে শোভা কিছুটা হলেও দায়ী হয়েছিল, তাই তেমন রাগ দেখালো না সে। সুন্দরভাবেই উত্তর দিল রাইয়ানের কথার। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো লাগছে এখন? কি বলতে ফোন দিয়েছেন? দেখা করবেন আমার সাথে? এখন? হ্যাঁ। আপনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। কাজের বাইরে আপনার সাথে আমার কথা হয়নি কখনো। এইভাবে রাত বিরাতে দেখা করতে বলাটা খারাপ দেখায় না? রেগে গেলেন? হুটহাট রাগ করা আমার স্বভাবে নেই মিস্টার রায়ান চৌধুরী, তবে আপনার কথাটা ছিল রাগ করার মতোই। কলটা কেটে দিল শোভা। লোকটার কথায় মেজাজ বিগড়ে গিয়েছে তার। জানা নেই শোনা নেই, দেখা হয়েছে মাত্র একবার, তা অফিসিয়ালি কাজে। এই অল্প পরিচয় দেখা করতে বলাটাই বিরক্ত হয়েছে শোভা। অরণ্যকে আর ফোন দেওয়া হবে না আজকে, এই ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ালো সে। ছাদ থেকে নেমে নিজের রুমে এসেছে শোভা। প্রায় অনেকক্ষণ হলো বিছানায় পড়ে ছটফট করছে, অথচ ঘুম আসছে না।
তার দু চোখের পাতা, ইচ্ছে করছে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে, কিন্তু এই সময় একা যাওয়াটা কি ঠিক হবে? অনেক ভেবে চিনতে সুভা ঠিক করলো সে এক্ষুনি গাড়ি নিয়ে বের হবে। বিছানা থেকে উঠে গিয়ে পরনে থাকা টি শার্ট আর প্লাজো চেঞ্জ করে সুন্দর একটি সাদা কালো রঙের টপস এবং কালো জিন্স প্যান্ট পরে নিল। গলায় ঝুলিয়ে নিয়েছে কালো রঙের একটি জর্জেট স্কার্ফ। খোলা চুলগুলি ক্লিপের সাহায্যে আটকে নিল। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নিল শোভা। রাত প্রায় 11টার কাছাকাছি। এত রাতে বেরোচ্ছে, দেখলে কেউ তাকে আর আস্ত রাখবে না। আস্তে আস্তে হেঁটে বাড়ির সদর দরজার কাছে পৌঁছালো শোভা। দরজাটা খুলে বাইরে চলে গেল সে। গাড়ির চাবিটা থাকে শোভার কাছেই, তাই আর সমস্যা হয়নি। গাড়িটা স্টার্ট দেবে, তখনই মনে হলো কেউ তাকে ডাকছে। মাথা ঘুরিয়ে বাড়ির দিকে তাকাতেই দেখতে পেল আনহাকে। আনহা একটি সুন্দর গোলাপি রঙের শাড়ি পরেছে, সাজগোজও করেছে। এত রাতে আনহাকে এভাবে দেখে বেশ অবাক হয়েছে শোভা। শোভা কি ভুল শুনল? আনহা তাকে ডাকছে? যে আনহা শোভার দিকে তাকালেও কেমন ঘৃণা ভরা চোখে তাকায়। সে নিজে থেকে কথা বলছে তার সাথে, অবাক হওয়ারই কথা। আনহা তত সময় এসেছে শোভার কাছে। গাড়ির কাছে এসে বলল শোভাকে, আমাকে ড্রপ করে দিবি? ড্রাইভার তো নেই, তাই বলছিলাম যাচ্ছিস যখন আমাকে একটু লিফট দে, আসার সময় অরণ্য দিয়ে যাবে। শোভার বুঝতে বাকি নেই আনহা যাচ্ছে অরণ্যর সাথে দেখা করতে। তাহলে কালকে বলা অরণ্যর কথাগুলো কেন বারবার শোভার সাথে এমন করে সে? পরক্ষণে আবার ভাবছে শোভা, এটা তো নতুন নয়, আগেও এমন হয়েছে। সেই বা কেন অরণ্যর সুন্দর সুন্দর কথায় গলে যাচ্ছিল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল শোভা। সেদিকে তাকিয়ে বলল আনহাকে, উঠে বস। শোভা বিরক্তি ভরা মুখশ্রী দেখে মনে মনে হাসছে আনহা। মনে হলো সে সফল হয়েছে তার কাজে। আনহা চলে এসেছিল বাসা। এতগুলো ডাক্তারদের মধ্যে থেকে সে কি বা করবে? কথা হয়েছিল অরণ্যর আজকে ফ্রেন্ডের ট্রিট দেবে। আদৃশ, মিহি আর অরণ্য সেই থেকে অপেক্ষা করছে আনহার জন্য রেস্টুরেন্টে বসে। বেশ অনেকক্ষণ হলো গাড়িতে বসে আছে শোভা আর আনহা। এত সময়ে আনহার বলা ঠিকানায় পৌঁছে গেছে তারা। এতক্ষণ কথা না বললেও আনহার এখন মনে হলো কিছু বলা দরকার। মাথা ঘুরিয়ে তাকালো শোভার পানে। মনে প্রশ্ন জাগলো, শোভা এত রাতে যাচ্ছে কোথায়? কোনো কিছু না ভেবে প্রশ্ন করলো শোভাকে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? হাসলো শোভা। সামনের দিকে তাকে সোজা সাপটাই উত্তর দিল সে, হ্যাঁ। বয়ফ্রেন্ডটাকে ত্রিপাদ ভাইয়া? না। তাহলে? এত কিছু জানতে হবে না তোকে আপু, যা তুই। কেউ হয়তো অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, অরণ্য অপেক্ষা করছে। অরণ্য মেসেজ পাঠিয়ে বললো আজকে নাকি আমাকে প্রপোজ করবে, সেই জন্য এসেছি। যাচ্ছি আমি, থাকতি। আনা যেতে যেতে আবার তাকালো পেছনের দিকে। গাড়িতে বসে থাকা শোভাকে দেখে হাসছে সে। মনে মনে বলছে, তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস আমি জানি শোভা, কিন্তু কি করবো বল, অরণ্যকে যে আমার চাই। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে শোভার কালো কারটি। গাড়ির স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে কি যে ভাবছে সে। তার মন খারাপ হয়েছে। কেন হয়েছে নিজেও জানে না। এই হুটহাট মন খারাপের কারণ খুঁজে পায় না শোভা। মাথা তুলে তাকাতে মনে হলো কেউ তাকে ডাকছে। ভুল ভাবেনি শোভা। শোভার গাড়ির ঠিক পাশে রায়ানের গাড়িটা দাঁড়িয়ে আছে। সে ডাকছে শোভাকে। কিছু একটা ভেবে গাড়ি থেকে নামলো সে। নেমেছে রায়ানও। শোভা ভালো করে রায়ানকে দেখলে বুঝতে পারলো লোকটা সুস্থ হয়নি এখনো। মাথায় ব্যান্ডেজ করা, হাঁটতে পারছে না ভালো করে। শোভার কেমন মায়া হলো লোকটার জন্য। রায়ান মুখে হাসি টেনে ধীর পায় শোভার দিকে এগিয়ে এসে বলল তাকে, তখন কি রাগ করেছিলেন? মাথা নাড়িয়ে না সুযোগ উত্তর দিল শোভা। আবারও বলে উঠল রায়ান, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করা আমার উচিত হয়নি, ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। শোভা এবার নরম হলো। লোকটার প্রতি জমানো রাগ চলে গেছে তার সুন্দর ব্যবহার দেখে। সামনে দাঁড়িয়ে থাকা রায়ানের হাসির উত্তরে হাসি দিয়ে সে বলল, ব্যাপার না। ডিনার করেছেন? না। আসুন তাহলে। কোথায় যাব? ডিনার করতে। বেশ অনেকক্ষণ কথা বলে রেস্টুরেন্টের ভেতরে গেল শোভা আর রায়ান। পুরো সময়টা জুড়ে
দাঁড়িয়ে থাকা অর্ণব ফ্রিকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল শোভার পানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তেই তার। 12টা বাজতে কিছু সময় বাকি। এর আগেই তাকে যেতে হবে বাসায়। কিরণের ফোনটাও লক করে রেখে এসেছে, নইলে এতক্ষণে বেশ কয়েকবার ফোন দিয়েই ফেলতো অরণ্যকে। অরণ্যর আব্বু আম্মু কয়েকবার কল দিয়েছেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন তাকে। কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল বাইরে, তখনই দেখতে পেল শোভাকে অন্য একটা ছেলের সাথে। এত রাতে কি করছে সে? ভালো করে দেখলে বুঝতে পারল এটা রায়ান। রায়ান আর শোভা পাশাপাশি দেখা মাত্রই মাথায় রাগ চড়ে গেল অরণ্যর। মনে মনে ভাবছিল, সেদিন রায়ানকে জানে না মেরে ভুল করছি। শোভা আর রায়ান আসছে দেখে সরে গেল অরণ্য। তাদের যাওয়ার পানে রেগে তাকালো পাশে থাকা নিজের গাড়িটা জোরে লাথি মেরে বলল, শালা যাওরা, সব রেখে আমার হোনেওয়ালা বাচ্চাদের মায়ের দিকে নজর দিতে হবে তোকে। তোর এই চোখ দুটো খুলে যদি ফুটবল না খেলেছি তাহলে আমিও অরণ্য নই। অরণ্য গট গট করে হাঁটতে হাঁটতে আবারও গেল রেস্টুরেন্টের ভেতরে। আদৃশ আনহারা অপেক্ষা করছিল অরণ্যের জন্যই। তাদের ঠিক পাশের টেবিলটাতে বসেছে শোভা আর রায়ান। আনহা বা অন্য কেউ এটা খেয়াল করেনি, তবে অরণ্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। খাবার অর্ডার দেবে বলে মেনু কার্ড দেখছিল শোভা, তখনই ভুল করে চোখে পড়ে গেল অরণ্যর দিকে। অরণ্যর এভাবে রেগে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন ভালো লাগছে তার। ছোচর করে হাসি খেলে গেল তার। ভাবল অরণ্যকে রাগানো চা কারো। রায়ান কথা বলছিল, শোভাও তার দিকে তাকিয়ে হেসে হেসে উত্তর করলো কথার। এবার রাগ সীমাই ছাড়িয়েছে অরণ্যর। ইচ্ছে করছে উঠে গিয়ে রায়ানকে থাপ্পড় মেরে উগান্ডা পাঠিয়ে দিতে, তারপর টাস টাস করে কয়েকটা চুমু খেতে লাভবাজের গালে। এই মেয়েটা অরণ্য, তার প্রতি শুধু অরণ্যর অধিকার থাকবে। সে হাসবে অরণ্যের জন্য, কাঁদবেও তার জন্য। অন্য কারোর সাথে কেন এভাবে কথা বলবে? চোখ মুখ কুচকে হাতে থাকা গ্লাসের শব্দ করে টেবিলে রাখলো অরণ্য। পাশে থাকা মিহি কেঁপে উঠল হঠাৎ এমন শব্দে। অরণ্যর দিকে তাকিয়ে বলল তাকে, জিন ভূত ভর করেছে তোকে। পেতনি ভর করেছে পেতনি। কিছুক্ষণ থেকে অস্ফুট স্বরে বলল, এই পেতনির একটা চুমু খেলেই ঠিক হয়ে যাবে এই অরণ্য। অরণ্যের বলা কথাটা আর কেউ না শুনলে মিহি শুনেছে। একগাল হেসে বলে উঠছে সে, পেতনির নাম কি, কোথায় থাকে, ঠিকানা বল। মিহি মেয়েটা বরাবরই বেশি কথা বলে, তবে অরণ্যর এতে বিরক্ত হয় না। এই মেয়েটাকে তার কিরণের মতোই লাগে। মিহির মাথায় গাঁটটা মেরে বলল অরণ্য, চুপ করে খাবার খা। উপকারীর ঘাড়ে কেউ। আমি তো মাথায় দিলাম। মিহি 2 হাত জোর করে বুঝিয়ে দিল অরণ্যকে সে পারবে না অরণ্যর সাথে কথা বলে। চুপ করে খাবার খাচ্ছে মিহি। এদিকে আদৃশ চুপটি করে বসে আছে আনহার ঠিক সামনে চেয়ারে। আসার পর থেকে তার দৃষ্টি আনহার পানে। আনহা কি জানে, সে যেভাবে অরণ্যকে চায় কেউ একজন তাকেও ওভাবে চায়। নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তাকে। ঠিক ভুল যাই হোক সবসময় সাপোর্ট করে যায় বোকার মতন। বারবার নিজেকে বোঝায় আদৃশ, এই স্বার্থপর মেয়েটাকে নিয়ে আমি ভাববো না আর ভালোবাসবো না। মনে মনে কিন্তু পারে না কেন কেন বারবার বলতে ইচ্ছে করে, আনহাকে আমি ভালোবাসি। ওইটা এসেছে জুসের গ্লাস নিয়ে যাওয়ার আগে চোখ দিয়ে ইশারা করে গেছে আনহাকে। আনহাও ইশারা দিয়ে তাকে কিছু বুঝিয়েছে। আনহাদের টেবিলে খাবার সার্ভ করেই লোকটা গেছে শোভাদের টেবিলে। খাবারের মাঝখানে মিহি যখন একটা গ্লাস তুলবে আনহা ধমকে স্বরে বলে উঠল, এটা অরণ্যের। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে চিৎকার দিয়ে ওঠার মানে বুঝলো না কেউই। সবে বড় বড় চোখ করে তাকিয়ে আনহার দিকে। 3 জোড়া চোখকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হলো আনহার। পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি টেনে বলল সবার উদ্দেশ্যে, না মানে গ্লাসটা তো ওয়েটার অরণ্যের পাশেই রেখেছিল, তাই বলছিলাম না নিতে। সব গ্লাসেই তো অরেঞ্জ জুস আছে, নিলে ক্ষতি কি ছিল? ওটাতে কি স্পেশাল কিছু মিশিয়ে এনেছে? মুখের ভাবভঙ্গি মুহূর্তে পরিবর্তন হয়ে গেল আনহার। ঘাবড়ে গেল সে। কথাটা কাটানোর জন্য সঙ্গে সঙ্গে গল্প জুড়ে দিল। অর্ণ ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। কিছু একটা বুঝতে পেরেছে হয়তো, তবে কথা বাড়ালো না। মাথা নষ্ট। আপাতত শোভাকে দেখতে ব্যস্ত সে। ডিনার শেষ হলে শোভা আর রায়ান উঠে চলে গেল সেখান থেকে। অরণ্য
যেতে চাইছিল পিছু পিছু। আনহা পথ আটকে দাঁড়িয়েছে তার। বিরক্তি নিয়ে আনহার দিকে তাকিয়েছে অরণ্য। ফ্রিকুচকে রেগে মেগে বলছে তাকে, সমস্যা কি? পেট খারাপ হয়েছে? বাথরুমে যা। আমার পথ আটকালি কেন? আমি তোকে কিছু বলতে চাই অরণ্য। পরে শুনবো। অরণ্য চলে যেতে চাইলে আনহা হাত ধরে নিয়েছে তার। রাগ হলো এবার অরণ্য। বিরক্ত হয়ে কিছু বলতে গেল, আনহা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি তোকে ভালোবাসি অরণ্য, সেই কলেজ লাইফ থেকে। বারবার আমাকে ফিরিয়ে দিয়ে তুই কি বোঝাতে চাস? অরণ্য কোনো হিয়ালি করলো না। আনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে সোজা সাপটাই উত্তর দিল তাকে, আমি তোকে বহুবার বলেছি আনহা, আগেও বলেছি আর এখনো বলছি, শোন, তোকে আমি সব সময় আমার বন্ধুর নজরেই দেখে এসেছি। তোদের সাথে সম্পর্কটা আমার ফ্যামিলির মতো। আমি যেমন আদ্রিস মিহিকে ভালোবাসি, তেমন তোকেও। ফ্রেন্ড হিসেবে আমি তোকে বরাবরই পছন্দ করি। ভালোবাসিস না আমাকে? ছোটের কোণে এক তচ্ছিলের হাসি নিয়ে বলল অরণ্য। বাসি তো ফ্রেন্ড হিসেবে। কিছুক্ষণ থেমে আবারও বলল অরণ্য, আমার ভালোবাসায় যে ছিল সে এখনো আছে আর পরেও থাকবে। কে সেই ভাগ্যবতী? শুভা? ওর মধ্যে কি এমন আছে অরণ্য যা আমার মধ্যে নেই? কেন আমাকে পছন্দ নয় তোর? আমাকে বল, আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। দূরে দাঁড়িয়ে থাকা আদৃশের দিকে তাকালো অরণ্য মুখে হাসি নিয়ে। আনহার উদ্দেশ্যেই বলল, তুই যেমন ঠিক তেমনভাবেই তোকে কেউ একজন পছন্দ করে। আমার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে না, তার জন্য তোর সবটুকু ভালোবাসা বাঁচিয়ে রাখ। অরণ্য চলে গেছে কথাটা বলেই আনার চোখ বেয়ে পানির পড়ছে চুপ চুপ করে। কেন অরণ্য বুঝে না থাকে? পাশে থাকা চেয়ারটা ধাপ করে বসে পড়লো আনহা। আদিশ দাঁড়িয়ে আছে তার পাশেই। আনহার এমন অশ্রু ভেজা চোখ, বিধ্বস্ত চেহারা দেখে বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা হচ্ছে তার। একতরফা ভালোবাসা বোধহয় এমনই হয়। এই যে আনহাকে অরণ্য চায় না, ঠিক একইভাবে সেও আদৃশকে চায় না। আনা যেভাবে পুড়ছে অরণ্যকে না পেয়ে, একইভাবে পুড়ছে আদৃশও। আনা কি বুঝবে কখনো আদৃশ তাকে ভালোবাসে মনের প্রাণে। মিহি গালে হাত দিয়ে বসে আছে এখনো। অরণ্য যে আনাকে পছন্দ করে না এটা মিহি জানে। তবে সুভার প্রতিও যে অরণ্যর তীব্র রাগ এটাও তার অজানা নয়। সেই সুভার কথায় কি অরণ্য বলল এখন? মিহির কেমন খটকা লাগছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে তার। ওয়েটার এসে আবারও চোখ দিয়ে ইশারা করলো আনহাকে। মন মেজাজ ভালো নেই তার। বাসায় ফিরতে হবে এক্ষুনি। আদৃশ আর মিহি পৌঁছে দেবে তাকে। তবে এর আগে এই ছেলেটার সাথে কথা বলে যেতে হবে। চোখের পানি মুছে ওয়াশরুমে যাবে বলে আনহা উঠেছে। ছেলেটা এসে দাঁড়িয়েছে আনহার পাশে। পাশ থেকে কিছু টাকা বের করে আনহা তার হাতে ধরিয়ে দিয়েছে। ছেলেটা চোখ মুখে ভয় নিয়ে আমতা আমতা করে বলল, ম্যাম, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আসলে স্যারের গ্লাসটা আমি ভুল করে অন্য টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। আনা তেমন রাগ করলো না, এমনিতেই কাজ হতো না কিছুই। পাশের টেবিলে বসে থাকা শোভাকে দেখিওনি সে, তাই তেমন কিছু ভাবতো না সে। ফ্রিকুচকে সেটা দিকে তাকিয়ে ইডিয়েট বলেই চলে গেছে সেখান থেকে। রাইয়ান চলে গেছে বেশ অনেকক্ষণ হলো। শোভা দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তার মাথাটা কেমন ফনফন করছে, বমি বমি পাচ্ছে, অস্বস্তি লাগছে খুব। মাথায় দু হাত চেপে ধরে ভাবছে সে, কেন এমন হচ্ছে? কিছুই তো তেমন খাইনি। অরণ্য বেরিয়ে আসতেই দেখতে পেল শোভাকে। কেমন টলছে সে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে মাটিতে। অরণ্য গিয়ে সামনে দাঁড়ালো, মাথা তুলে সামনে তাকালো শোভা। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে তার। অরণ্যর দিকে তাকিয়ে হাসছে সে। অরণ্য অবাক হলো। শোভা আমাকে দেখে হাসছে? আমাকে দেখলে তো এই মহিলা এমন মুখ করে তাকায়, মনে হয় তিত করলার শরবত খেয়েছে মাত্রই। কিছু বলতেই যাবে অরণ্য, তার আগেই সুবা গলা জড়িয়ে ধরল অরণ্যর। কিছু বুঝে ওঠার আগে অরণ্যর ঠোঁটে আঙুল দিয়ে বলে উঠল শোভা, শুভ জন্মদিন রাগী ডাক্তার বাবু। অরণ্য চোখ মুখ কুচকে ফেলল। শোভার মুখ থেকে কেমন অ্যালকোহলের বাজে গন্ধ আসছে, কিন্তু এই রেস্টুরেন্টে অ্যালকোহল আসবে কোথা থেকে? রায়ান কিছু করেনি তো? রাগে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করল অরণ্য। শোভার বাচ্চামো দেখে আবার কোথাও উড়ে গেল সেই রাগ। অরণ্যর ঠোঁটে স্লাইড করে হাসছে আর বিড়বিড় করে বলছে শোভা, এই ঠোঁট আমার, রাগী বাবু আমার। অরণ্য হাসলো। শোভার কথা শুনে মনে মনে খুশি হলো। শোভার মনে আছে আমার
জন্মদিনের কথা। নিজের গাড়িটা রেখে গেছে অরণ্য, চাবি দিয়ে এসেছে মিহি আর আদৃশের কাছে। সুভার সাথে কিভাবে কি হয়েছে কিছুই জানে না সে, কালকে দেখে নেবে সবটা। আপাতত তার লাভবাজের সাথে সময় কাটাবে, এখন ঘুরবে তাকে নিয়ে। সুভাকে কোলে তুলে নিল অরণ্য, সেভাবে উঠল গাড়িতে। অরণ্যর কোলে বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে আছে সুভা। অরণ্যর গলা জড়িয়ে ধরেছে সে, একবার তার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে তো আরেকবার নিষ্পাপ বাচ্চাদের মতো অরণ্যর মুখ পানে তাকিয়ে দেখছে তাকে।